শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2 দিনের ব্যবধানে ঢাকায় পাকিস্তানের 2 মন্ত্রীর সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেপ্তার। মহেশখালীতে ওসিকে বিবস্ত্র করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত। জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুর স্ত্রীর বক্তব্য। জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, সময়সীমা শনিবার দুপুর পর্যন্ত। ভারতের সিনেমায় শেখ হাসিনার ছায়া। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে যুবক খুন। পাকিস্তানের নতুন রকেট ফোর্স গঠন, ভারতের সব দিক থেকে আঘাত হানার হুঁশিয়ারি। গাজায় মানবিক সংকট চরমে, তিরান্নিতে গিয়ে নিহত 37। 2 দিনের ব্যবধানে ঢাকায় পাকিস্তানের 2 মন্ত্রীর সফর। মাত্র 2 দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের 2 শীর্ষমন্ত্রী। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান 21 আগস্ট 4 দিনের সফরে ঢাকায় আসবেন, আর 23 আগস্ট 2 দিনের সফরে আসবেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সফরগুলো বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে পারে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সম্পর্ক জোরদার করতে উদ্যোগী হয়েছে। গত এপ্রিলের পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সফরের ধারাবাহিকতায় ইসহাক দার এবার রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন। ইসহাক দার 24 আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন। এই বৈঠকে 2 দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমি সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি নিয়েও আলোচনা হবে। অন্যদিকে জাম কামাল খানের সফরে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেবের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে, যিনি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে। নির্বাচন কমিশন ইসি আশা করছে আগামী সপ্তাহে এই রোডম্যাপ ঘোষণা করতে পারবে। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি আগামী সপ্তাহে এটি প্রকাশ করতে পারব। এই রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন ধাপ, যেমন ভোটার তালিকা হালনাগাদ, আইনবিধি সংশোধন এবং অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি থাকবে। অন্তর্বর্তী সরকার 2026 সালে ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে অনুরোধ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন প্রেক্ষাপটে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। যশোরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেপ্তার। যশোরে চাঞ্চল্যকর এক ঘটনায় ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরকে বালুতে পুঁতে অস্ত্রের মুখে 4 কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান জনি। আজ বৃহস্পতিবার সকালে খুলনা সোনাডাঙ্গা এলাকায় রোজ গার্ডেন থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। এ সময় তার সহযোগী তুহিন শেখকেও গ্রেপ্তার করা হয়, যিনি অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং বিএনপি কর্মী। যৌথ বাহিনী দুজনকে নিয়ে জনির কনা ইকো পার্ক ও ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালাচ্ছে। এ সময় পাওয়া গেছে তথাকথিত নির্যাতনের বিশেষ কক্ষ সম্পর্কিত তথ্য। পুলিশ জানায় নোয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজের স্ত্রী 6 জনের নামে মামলা করেছেন। সেই মামলার মূল আসামি আসাদুজ্জামান জনি এবং তার বাবা মোহাম্মদ কামরুজ্জামানও এই মামলার আসামি। এর আগে পুলিশ কামরুজ্জামান সহ দুজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে অভিযানের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ চিত্র উদ্ঘাটনের চেষ্টা চলছে। মহেশখালীতে ওসিকে বিবস্ত্র করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত। কক্সবাজারের মহেশখালীতে এক রাজনৈতিক সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবস্ত্র করে এলাকা থেকে তাড়ানোর হুমকি দেন বিএনপি নেতা আক্তার হোসেন। এই ঘটনার পর কেন্দ্রীয় বিএনপি তার সব পদ স্থগিত করেছে। জানা গেছে, বাবুর দিঘির পাড়ে এক স্মরণ সভায় আক্তার হোসেন অভিযোগ করেন যে ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও মামলা বাণিজ্যের মতো কর্মকাণ্ড চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। জেলা বিএনপি দপ্তর সম্পাদক জানিয়েছেন, আক্তার হোসেন সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ওসি মঞ্জুরুল হক সব অভিযোগ অস্বীকার করেছেন। জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুর স্ত্রীর বক্তব্য। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অপুর স্ত্রী কাজী আনিসার দাবি, বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে তার স্বামীর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে আনিসা জানান, গত 31 জুলাই রাত থেকে 1 আগস্ট সকাল পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। এই সময় তাকে মোটরসাইকেলে করে গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়।
আনিশার অভিযোগ, ভিডিওটি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে এবং এতে উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির আহ্বায়ক নাহিদের নাম বলানোর চেষ্টা করা হয়েছে। এমনকি ভিডিও প্রকাশের 14 দিন আগে এটি ধারণ করা হয়েছিল। তিনি জানান, 8 আগস্ট কারাগারে দেখা করার সময় অপু তাকে সতর্ক করে বলেন ভিডিওটি যে কোনো সময় প্রকাশ হতে পারে। আনিশা আরও বলেন, অপু চাঁদাবাজ নন, এটি তার জীবনের প্রথম ভুল হলে ক্ষমাপ্রাপ্য। প্রসঙ্গত, গতকাল প্রকাশিত 35 মিনিটের ভিডিওতে অপু দাবি করেন চাঁদাবাজির ঘটনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবগত ছিলেন। জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, সময়সীমা শনিবার দুপুর পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি নিয়মিত শিক্ষা পর্ব শেষ হওয়া শিক্ষার্থীদের আগামী শনিবার দুপুরের মধ্যেও আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রভোস্ট কমিটির সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও বীর প্রতীক তারামন বিবি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবিদা সুলতানা সকল প্রভোস্টকে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতে বলেছেন। প্রশাসনের সতর্কবার্তা, সময়সীমা অতিক্রম করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রভোস্টের তথ্য মতে বর্তমানে বিভিন্ন হলে প্রায় 1000 মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী অবস্থান করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হল ত্যাগ না করলে প্রভোস্ট, ওয়ার্ডেন ও সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মালপত্র স্টোররুমে রাখা হবে। পরে হল ছাড়পত্র জমা দিয়ে তা সংগ্রহ করা যাবে। আজ বৃহস্পতিবার সকল প্রভোস্টের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে লিখিত নোটিশ পৌঁছে দেওয়া হবে। এতে শনিবার দুপুরের মধ্যে হল ছাড়ার চূড়ান্ত নির্দেশ থাকবে। নির্দিষ্ট সময় পার হলে কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে মালপত্র প্রভোস্টের জিম্মায় রাখা হবে। এর আগে গত 10 আগস্টের জরুরি প্রশাসনিক সভাতেও 16 আগস্টের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ভারতের সিনেমায় শেখ হাসিনার ছায়া। টলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ 2 এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই কিস্তিতেও থাকছে বাংলাদেশ ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন। টিজারের শুরুতেই শোনা যায়, যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথাচেরা দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। এরপরেই নারী কণ্ঠের প্রতিক্রিয়া, কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম। 2023 সালে মুক্তি পাওয়া প্রথম রক্তবীজ ছিল সত্য ঘটনার ছায়া অবলম্বনে, যেখানে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি প্রয়াত ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি হয়েছিল। নতুন ছবিতেও তিনি আছেন, সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। নতুন মুখ হিসেবে যোগ দিচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ব্যান্ডিট কুইন খ্যাত সীমা বিশ্বাস। গুঞ্জন আছে তার চরিত্রটি নাকি বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া অবলম্বনে তৈরি। প্রথম ছবির তুলনায় এবার অ্যাকশনের মাত্রা বেশি হবে বলে ধারণা করছেন ভক্তরা। 26 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে যুবক খুন। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাহাত হোসেন রাব্বি নামের এক যুবক। বৃহস্পতিবার ভোর 5টার দিকে বনানী 11 নম্বর রোডে একটি ভবনের সিঁড়িতে নামার সময় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাহাতকে 5-6 জন যুবক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে বাম উড়িতে আঘাত করে। ঘটনার পর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত রাহাত ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং মহাখালীর স্থায়ী বাসিন্দা। পরিবারের দাবি, পরিচিত এক যুবক ও তার সঙ্গীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পাকিস্তানের নতুন রকেট ফোর্স গঠন, ভারতের সব দিক থেকে আঘাত হানার হুঁশিয়ারি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে। স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন রকেট ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত হানতে সক্ষম হবে। তিনি বলেন, পাকিস্তানের শক্তি কোনো আক্রমণ নয়, বরং প্রতিরক্ষার মূল ভিত্তি। কাশ্মীর ও ফিলিস্তিনে ন্যায় বিচার না আসা পর্যন্ত অক্লান্ত সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে চীন, সৌদি আরব, তুরস্ক সহ মিত্র দেশগুলোর সহযোগিতার কথা তুলে ধরেন। পাকিস্তান বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত, এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। গাজায় মানবিক সংকট চরমে, তীরান্বিতে গিয়ে নিহত 37। গাজার 1/3 অঞ্চল দখলের পরও ইসরায়েলের সামরিক অভিযান থামেনি। স্থল ও আকাশপথে হামলা অব্যাহত থাকায় তীব্র খাদ্য সংকটে পুরো উপত্যকা মৃত্যুর হুমকিতে পরিণত হয়েছে। বুধবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষত তীরান্বিতে গিয়ে অন্তত 37 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় কোনো মানবিক ত্রাণ প্রবেশ করতে পারছে না। ক্ষুধার যন্ত্রণায় অসংখ্য ফিলিস্তিনি কাতরাচ্ছেন। এদিন অপুষ্টিতে মারা গেছেন অন্তত 8 জন, যার মধ্যে 3 জনই শিশু। এ নিয়ে উপত্যকায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 235-এ। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সতর্ক করেছেন, গাজায় শৈশবের সব চিহ্ন মুছে যাচ্ছে। তার তথ্য মতে উপত্যকায় পরিবার হারিয়ে এতিম হয়েছে অন্তত 17,000 শিশু এবং স্থায়ীভাবে পঙ্গু হয়েছে প্রায় 1 লাখ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে মিশরে যাবে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
তারা আশ্বাস দিয়েছে গাজার মানুষের ভোগান্তি ও ক্ষুধা লাঘবে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের আগে কোনোভাবেই অস্ত্র ত্যাগ করবে না বলে পুনর্ব্যক্ত করেছে হামাস। গুরুত্বপূর্ণ সকল সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। কমেন্টে জানিয়ে দিন এই খবর সম্পর্কে আপনি কি ভাবছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারে। আবার দেখা হবে নতুন কোনো খবর নিয়ে।